নমস্তে ফ্রেন্ডস, এসআইআর নিয়ে আরও কিছু কথা। মুখ্যমন্ত্রী যে কথাগুলো, যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন, তার মধ্যে একটি বিষয় আমার মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং, যে কথাটা তিনি বলেছেন, এবং সেই কথার উপযুক্ত জবাব খুঁজে পাওয়া পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি। কথাটি কি সেটা আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর ভিডিও থেকে শুনে নেব। মুখ্যমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে যেটা আমরা গত 13 তারিখে শুনেছি। কৃতদাস যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি নেশন, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাস যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। আপনি যখন ব্যাংকে টাকা জমা করেন, আপনি কিন্তু জানতে পারেন কতটা জমা হলো, ব্যাংক আপনাকে ইনফর্ম করে। আপনি হসপিটালে টাকা জমা করলে আপনি একটা রসিদ পান। আপনি একটা স্কুলে গিয়ে ছেলে ভর্তি করলে, মেয়ে ভর্তি করলে, যখন আপনাকে দিতে হয় কিছু, যেসব স্কুলে টাকা দিয়ে ভর্তি হয়, একটা রিসিট পান। আপনি একটা দোকানে জিনিসপত্র কিনতে গেলে আপনি একটা রিসিট পান, আবার জিএসটির সাথে সংযুক্ত করা হয়। তাহলে এখানে যখন মানুষ তার পাসপোর্ট নিয়ে যাচ্ছে, মানুষ তার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, প্যান কার্ড নিয়ে যাচ্ছে, হেলথ কার্ড নিয়ে যাচ্ছে, সার্ভিস ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, তাদের একতরফাভাবে বলে দেওয়া হচ্ছে যে তারা এলিজিবল নয়। ওরা যেটা লিখছে এটা আমরা প্রথমে জানতে পারিনি, কারণ ওখানে কাউকে বিএলএ তে ঢুকতে দেওয়া হচ্ছে না এই একটাই কারণে। বিএলএ 2 তে ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড। তাহলে বলুন, আপনি একটা লোককে বাদ দিচ্ছেন, সেই লোকটার কারণ জানার অধিকার নেই, আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? 54 লক্ষ নাম যখন বাদ হয়, ইয়ারোদের নাম মিসইউজ করেছিল এবং অ্যাসোসিয়েশন চিঠি লিখে জানিয়ে মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলছেন যে যারা হিয়ারিংয়ে অ্যাপিয়ার করছেন উইথ অল ডকুমেন্টস, যে সমস্ত অ্যাডমিসিবল ডকুমেন্টের যে লিস্ট করা দেওয়া আছে, সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্ট নিয়ে তারা যখন হাজির হচ্ছেন, তখন তাদেরকে কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। অথচ একই সঙ্গে তিনি বলছেন যে লিখে দেওয়া হচ্ছে যে এরা এলিজিবল নয়। সেটা কোথায় লিখে দেওয়া হচ্ছে, কারা লিখছে, এবং সেটা মুখ্যমন্ত্রী জানতে পারছেন কি করে? কারণ নির্বাচন কমিশনের কাজ কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভদের জানতে পারবার মতন কাজ নয়। আর সব থেকে বড় কথা হলো, যে প্রশ্নটা উনি তুলেছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের জানতে পারবার কথা নয়। নির্বাচন কমিশন একটা আলাদা সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক বডি। সে তার কাজ করবে কিন্তু এক্সিকিউটিভদেরকে নিয়ে, এবং এসআইআর প্রক্রিয়াটা তাঁরা কিভাবে ডিজাইন করবেন তার সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের। এই বিষয়টা আমি আর রিপিট করছি না, কারণ এ নিয়ে আমার একাধিক ভিডিও আছে, যে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে করতে পারে। সেই ক্ষমতা তাঁদেরকে সংবিধানই দিয়েছে, মানে ভারতের জনগণই নির্বাচন কমিশনকে সেই সব ক্ষমতা দিয়েছে, আমরাই নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দিয়েছি। সুতরাং সে ক্ষমতা তাদের আছে, এবং এটা একটা এমন একটা কাজ, এসআইআর প্রক্রিয়াটা এমন একটা কাজ যেটা কিন্তু এক্সিকিউটিভদের কাজ, এক্সিকিউটিভ মেশিনারিকে ইউজ করবার কাজ। তাহলে মুখ্যমন্ত্রী জানতে পারছেন কি করে যে শুনানির পর কাউকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এলিজিবল নও? রিসিপ্ট যখন দেওয়া হচ্ছে না, কোনো কাগজ যখন দেওয়া হচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী কি করে জানতে পারছেন যে
তাদেরকে এলিজিবল নও বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা পরস্পর বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কমেন্টের মধ্যে। একদিক থেকে উনি যেমন বলছেন রিসিপ্ট দিচ্ছে না, অন্য দিক থেকে এই রিসিপ্ট দেওয়া না দেওয়ার বিষয়টাতেও আমি ডিসকাস করতে চাই, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক মানুষকে অ্যাপিল করবে যে সত্যি তো আমরা যখন ব্যাংকে যাই টাকা জমা দিই তখন আমরা রিসিপ্ট পাই, কাউন্টার রিসিপ্টটা পাই, জমার স্লিপের কাউন্টারটা আমাদের কাছে থাকে। তারপর আমরা যখন টিকিট কাটি তখনও আমরা রিসিপ্ট পাই, কোনো জিনিস কিনলেও আমরা বিল পাই, বিলের মাধ্যমে রিসিপ্ট পাই। তাহলে এখানেই বা পাবো না কেন? সেই ডিসকাশনটাতেই আমি আসতে চাইছি। এটা খুব ইন্টারেস্টিং জায়গায় এই পয়েন্টটা মুখ্যমন্ত্রী যেটা তুলেছেন খুব ইন্টারেস্টিং। কিন্তু মুখ্যমন্ত্রীর কথার মধ্যে পরস্পর বিরোধিতা। রিসিপ্ট পাচ্ছে না তারা, মানুষ রিসিপ্ট পাচ্ছে না ডকুমেন্ট জমা দেওয়ার পরেও, অথচ নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করছেন স্টেট অফিসিয়ালরা, ইআরওরা, এইআরওরা, ডিইওরা, তারা কি নোটিং দিচ্ছেন তুমি এলিজিবল নও? এই নোটিংটা যে তারা দিচ্ছেন সেটা মুখ্যমন্ত্রী জানতে পারছেন কি করে? মুখ্যমন্ত্রী তো এটা জানতে পারবার কথা নয়। নির্বাচন কমিশনের অফিসারদের তো স্টেটের অফিসারদের, নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন যারা, তারা স্টেটেরই অফিসার্স, বিডিও, এসডিও, ডিএম, আমরা সবাই জানি। এই মুহূর্তে তারা তো নির্বাচন কমিশনের মেশিনারি এই কাজটা করার সময়। সেই সময় তারা কি করছেন সেটা তো মুখ্যমন্ত্রী জানতে পারবার কোনো কারণই নেই। সেটা মুখ্যমন্ত্রী জানতে পারছেন কি করে? তাহলে কি নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করছেন, যে মেশিনারি কাজ করছে, তারা ইনফরমেশন লিক করছেন মুখ্যমন্ত্রীর কাছে? যদি তাও করেন তাহলেও কিন্তু কোনো ইআরওর পক্ষেই বা কোনো এইআরওর পক্ষেই বা কোনো ডিইওর পক্ষেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের চিত্রটা মুখ্যমন্ত্রীকে বলতে পারা সম্ভব নয়, কারণ তারা জানবেন শুধু তাদের ডোমেইনটুকু। এক একটা টেবিলে তো ওই তো আমরা জানি যে 11 জন করে বোধহয় একটা ফরম্যাট তৈরি করা হয়েছে। সো এক একজন ইআরওর কাছে খুব বলতে পারা সম্ভব নয়, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কি হচ্ছে, মুখ্যমন্ত্রী যেটা ক্লেম করছেন লাখ লাখ নাম বাদ পড়ে যাচ্ছে, এটা ওনার পক্ষে এখন জানতে পারাটা ফিজিবলই নয়, থিওরিটিক্যালি ইম্পসিবল। কারণ কোনো ডিইও, কোনো ইআরও, কোনো এইআরও গোটা পিকচারটা কারোর কাছেই নেই। মুখ্যমন্ত্রী পরস্পর বিরোধী বক্তব্য। এবং আর একটা বক্তব্য যেটা নিয়ে আলোচনা আমরা নিশ্চয়ই করতে পারি সেটা হলো রিসিপ্ট কেন পাবো না। এখানেই আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে যে সাংবাদিকরা গিয়েছিলেন, তারা যে সেইখানে সাংবাদিক হিসেবে উপস্থিত হয়েছেন তার জন্য কি কোনো রিসিপ্ট পেয়েছেন? পাননি। আমরা যখন কোর্টে যাই, কোনো মামলা হয় যদি হয়, তো মামলার সূত্রে আমরা যখন কোর্টে উপস্থিত হই তখন কি কোর্ট কি আমাদেরকে রিসিপ্ট দেয় যে হ্যাঁ হ্যাঁ আপনি উপস্থিত হয়েছেন? সব কিছুর কি রিসিপ্ট হয়? সত্যি কথা বলতে কি এই যে হিয়ারিং প্রসেস, এটা কিন্তু একটা জুডিশিয়াল ফাংশন। গভর্নমেন্ট অফিসিয়ালদের তরফ থেকে, এক্সিকিউটিভ মেশিনারির তরফ থেকে, ইট ইজ আ জুডিশিয়াল ফাংশন, আ পার্ট অফ দি জুডিশিয়াল ফাংশন বিং performed by the executive machinery. It's a combination of a judicial function and executive function. আমার অন্য একটা ভিডিওতে আমি এটা কিন্তু বলেছিলাম যে হিয়ারিং প্রসেসটা আসলে একটা জুডিশিয়াল ফাংশন, ওটা কিন্তু একটা কোর্ট। সুতরাং সেখানে অনেক বিএলএ ঢুকে সেখানে একটা ভিড় করে করবার সেটা জায়গা নয় প্রথম কথা, যদি বা হয়, কিন্তু কোর্ট কখনো কখনো কাউকে রিসিপ্ট দেয় না। সুতরাং ডকুমেন্টস যে জমা পড়ছে সেটার জন্য রিসিপ্ট দেওয়াও যেমন যেত, তেমনি না দিলেও কিচ্ছু বলার নেই, এটা কোনো ট্রানজ্যাকশন নয়। এখানে কোনো উপভোক্তার পরিষেবাকারীর সম্বন্ধ নয়। ইলেকশন কমিশনের সঙ্গে ভোটারের সম্পর্ক কিন্তু উপভোক্তার পরিষেবা প্রদানকারীর সম্পর্ক মোটেই নয়, বরঞ্চ এটা একটু আমাদেরকে বোঝার বিষয় আছে। কিন্তু এই যে আমরা নিজেদেরকে, আমাদের যে ভোটাধিকার আছে, আমরা যে ভারতে ভোট দিতে পারি, সেটা প্রমাণ করার দায়টা কিন্তু আসলে আমাদের ইলেকশন কমিশনের কাছে। এবং ইলেকশন কমিশন কিন্তু একটা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি নয়, কোনো একজন ব্যক্তিও নয়, কোনো অনেকগুলো ব্যক্তিও নয়, একটা কোনো অ্যাবস্ট্রাক্ট এন্টিটিও নয়।
এই মুহূর্তে এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ আসলে ইলেকশন কমিশন। বিএলওরাও ইলেকশন কমিশন, ডিইওরাও ইলেকশন কমিশন, ইআরওরাও ইলেকশন কমিশন, এইআরওরাও ইলেকশন কমিশন, সিইও ওয়েস্ট বেঙ্গল নিজে ইলেকশন কমিশন। সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসে যতজন অফিসার্স আছে, যতজন স্টাফ আছে, প্রত্যেকে কিন্তু ইলেকশন কমিশন। সুতরাং যখন যেখানে প্রয়োজন হবে, ইলেকশন কমিশনের এই ক্ষমতা আছে। এবং পৃথিবীর সমস্ত গণতন্ত্রে কিন্তু এই ধরনের গ্রে এরিয়াস কিন্তু থাকতেই হবে, চিরকাল ছিল। ভারতবর্ষের গণতন্ত্রে চিরকাল এই গ্রে এরিয়া ছিল যে ইলেকশন কমিশন যখন প্রয়োজন মনে করবে, ইলেকশন কমিশন যদি ডেকে পাঠায় যেতেও হবে। এবং এটা কিন্তু আমাদের কর্তব্য, আসলে এটা নাগরিকের কর্তব্য। আমরা নাগরিকের অধিকার সম্বন্ধে অনেক কথা এতকাল বলেছি, নাগরিকের কর্তব্য সম্বন্ধে কিন্তু আমরা এতকাল কোনো কথা বলিনি। কিন্তু দায়িত্ব, কেউ যদি অধিকার চায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব পালনও করতে হয়। তো এটা কিন্তু আমাদের দায়, আমাদেরই প্রমাণ করার দায় যে আমি একজন ভোটার, আমি ভোটার হওয়ার উপযুক্ত, আমার কাছে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্ট আছে। এই ভোটার মানেটা কি, আসলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমি যে আমি, সেটাই প্রমাণ করতে হবে। আমি যে আমি, আমার যে জন্ম এই মাটিতেই হয়েছে এবং আমার বাবা মা যে আমারই বাবা মা, সেই পুরো লিনিয়েজটা কিন্তু প্রমাণ করবার প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমান সিচুয়েশনটা কিন্তু সেটাই, যেটা এসআইআর হচ্ছে সেই লিনিয়েজটা প্রুভ করতে হবে। মানে আজকে আমার নাম দেবযানী ভট্টাচার্য, আমি একজন কোন মানুষ, আমি এটা আমার বিবাহের পরবর্তী আমার পদবী, বিবাহের পূর্বে আমার পদবী কী ছিল, সেই পুরো লিনিয়েজটা কিন্তু ইলেকশন কমিশনের সামনে এনিউমারেশন ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। এনিউমারেশন ফর্মে আপনারা নিশ্চয়ই যারা নিজের হাতে ফিল আপ করেছেন তারা জানেন যে এনিউমারেশন ফর্মে যেমন নিজের ডিটেইলটা দিতে হয়েছে, নিজের বর্তমান ডিটেইলটা, তেমনি নিজের মা বাবার ডিটেইলটাও কিন্তু দিতে হয়েছে, মা বাবার এপিক কার্ড নাম্বারও দিতে হয়েছে। তাদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল, তাদের কনসার্নড এপিক নাম্বার দিতে হয়েছে, অর্থাৎ পুরো লিনিয়েজটা কিন্তু প্রুভ করতে হয়েছে। এবার যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই তাদেরকে কিন্তু তাদের কাজটা আরো অনেক বেশি কঠিন। তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের 2002-এর ভোটার লিস্টে তাদের ক্লোজেস্ট কিনের নাম ছিল, কার নাম ছিল এবং তার সঙ্গে তার সম্পর্ক কি। সম্পর্কটাকে প্রমাণ করার দায় কিন্তু যে ভোট দিতে চাইছে তার, এইটা একটা বোঝার জায়গা আছে। ইলেকশন কমিশনের দায় নয় কিন্তু আপনাকে ভোটার বানিয়ে দেওয়া, রাদার ইলেকশন কমিশন কিন্তু আপনাকে কেটে ছেটে বাদ দিয়ে দিতেও পারে, কারণ ইলেকশন কমিশনের উত্তরদায়িত্ব সেটা। আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, যেটা আর্টিকেল 326, ইলেকশন টু দি হাউস অফ দি পিপল and to the legislative assemblies of state to be on the basis of adult suffrage. The elections to the house of the people and to the legislative assembly of every state shall be on the basis of adult suffrage. That is to say, every person who is a citizen of India and who is not less than 18 years of age on such date as may be fixed in that behalf by or under any law made by the appropriate legislature and is not otherwise disqualified under this constitution or any law made by the appropriate legislature on the ground of non-residence, unsoundness of mind, crime or corrupt or illegal practice shall be entitled to be registered as a voter at any such election, shall be entitled, subject to many conditions kintu, on the ground of any law, on the ground of non-residence. মুখ্যমন্ত্রী বলছেন অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, ফলে তারা শিফটেডের মধ্যে পড়বেন। মুখ্যমন্ত্রী যে 58 লক্ষ প্লাস ভোটার্স যে যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডাউটফুল, ASDD,
এই গ্রাউন্ডে যে 58 লক্ষ প্লাস 58 লক্ষর বেশি ভোটার যারা বাদ পড়েছেন তাদের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তাদের বিয়ে হয়ে গেছে, তাদের পদবি চেঞ্জ হয়ে গেছে। সেটা খুব স্বাভাবিক। তারা যদি বিয়ে হয়ে অন্য কোথাও চলে গিয়ে থাকেন এবং সেখানকার ভোটার লিস্টে নাম তুলে ফেলে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের আর নাম থাকবে না। তাদের যদি বিয়ে হয়ে তারা যদি উত্তরপ্রদেশ চলে গিয়ে থাকেন বা দিল্লি চলে গিয়ে থাকেন বা মুম্বাই চলে গিয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবেই তাদের নাম আর পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে না। এটা খুব স্বাভাবিক। সুতরাং সেখানে কোনো ভুল ইলেকশন কমিশন করছে না। এবং এন্টাইটেলড টু বি ভোটার, এবার কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে, শ্যাল বি এন্টাইটেলড টু বি রেজিস্টার্ড অ্যাজ আ ভোটার অ্যাট এনি সাচ ইলেকশন। এই যে এন্টাইটেলমেন্টটা আমার যে আছে সেটা আমাকেই তো প্রমাণ করতে হবে। কোথাও কিন্তু লেখা নেই, কোথাও লেখা নেই যেটা ইলেকশন কমিশনের দায় তাদেরকে ভোটাধিকারটা পাইয়ে দেওয়া। এটা কিন্তু লেখা নেই কোথাও। অ্যাডাল্ট সাফ্রেজ, অর্থাৎ অ্যাডাল্টরা ভোট দিতে পারবে। এবার অ্যাডাল্ট হওয়ার একটা অন্যতম আসপেক্ট হলো যে আমি মানে আমি অ্যাডাল্ট মানুষ, যে আমার বোধ বুদ্ধি সমস্ত কিছু দিয়ে ভারতের সংবিধানকে আমি অনুধাবন করতে পারি, তবেই তো আমি অ্যাডাল্ট। আমি যদি ভারতের সংবিধানের স্পিরিটটাই বুঝতে না পারি এবং আমি যদি শুধু জানি যে রাস্তায় নেমে চেঁচামেচি করব, অথবা বাংলা একতা মঞ্চ থেকে যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলা একতা মঞ্চ সম্বন্ধে বলতে গেলে আরও অন্য কথা হয়ে যাবে, আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না। কিন্তু এই যে পরমব্রত চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি 2021-এ বাংলাদেশে যখন কুমিল্লায় যে একটা গণহিংসা শুরু হয়ে গিয়েছিল দুর্গাপুজোর ঘটনাকে কেন্দ্র করে, তখনও কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে তেমন একটা কিছু হচ্ছে না, একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে সমস্ত বাংলাদেশ জুড়ে গোলমাল হচ্ছে। তো এনারা কিন্তু একটা অদ্ভুত ধরনের মানুষ। আমি সেই সমস্ত আলোচনায় যেতেই চাইছি না, এদের নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। কিন্তু সিইওর অফিসে বাংলা একতা মঞ্চ গেলেও এটা হবে না, কারণ ভারতের সংবিধান আমাদেরকে লেটার অ্যান্ড স্পিরিট দুটোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আমি যদি অ্যাডাল্ট হই, অ্যাডাল্ট সাফ্রেজের ভিত্তিতে আমরা ভোট দেব, আমাদের বয়স আন্ডার 18 হতে পারবে না। এখানটা এই যেটা লেখা আছে, হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হু ইজ নট লেস দ্যান 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আমাদেরকে দুটোই শ্যাল বি এন্টাইটেলড টু কাস্ট ভোট। হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হু ইজ নট আন্ডার 18 ইয়ার্স অফ এজ শ্যাল বি এন্টাইটেলড। তাহলে আমাকে তো প্রমাণ করতেই হবে দ্যাট ইয়েস আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া। এটাই তো লেটার ইন স্পিরিট। প্রমাণ তো লেটারগুলো কি সেটাও আমরা পড়লাম, স্পিরিটটা কি সেটাও আমরা বুঝবো, তবেই আমরা অ্যাডাল্ট, তবেই ভোটাধিকার। তো ভোটাধিকারটা পেতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে, নিজের লিনিয়েজটা প্রমাণ করতে হবে। সেইখানেই কিন্তু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে 12 ডকুমেন্ট বলেছে যে কোনো ব্যক্তি, আজকে আরেকজন যদি লোক এসে যদি বলে যে না আমার জায়গায় যদি আরেকজন ব্যক্তি এসে দাঁড়িয়ে বলে যে এ দেবযানী ভট্টাচার্য নয়, আমি দেবযানী ভট্টাচার্য, তখন কোন পার্সেন্টে দেবযানী ভট্টাচার্য, তখন সেটা কিন্তু আধার কার্ড থেকে, আধারের যে আধার ডেটাবেসে আমার বায়োমেট্রিক থেকে তখন প্রমাণিত হবে যে দেবযানী ভট্টাচার্যটা আসলে কে এবং তার সঙ্গে কার কোন কোন রিলেশনশিপ আছে। অর্থাৎ শুধু নিজের এন্টাইটেলমেন্টটাকে প্রমাণ করতে গেলে নিজেকে এবং নিজের লিনিয়েজ মানে আমার ফ্যামিলি ট্রি এবং আমি কার সঙ্গে, আমার বাবার সঙ্গে সত্যি যে কে আমার বাবা, আমি যে সত্যি আমার বাবার সন্তান, সেই লিনিয়েজটা প্রুভ করতে হবে। এই প্রুভ করাটা এবং এটার দায়টা জনগণের দায়, যে ভোটার হতে চাইছে তার দায়, নির্বাচন কমিশনের দায় নয়। সুতরাং রিসিপ্ট দেওয়া টেওয়া এই সমস্ত কোনো কথা নয়, এটা কোনো ট্রানজ্যাকশনই নয়। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা হয় না, সমস্ত কিছুর রিসিপ্ট পাওয়া যায় না। কোর্টে তো গেলে, আপনি কোর্টে উপস্থিত ছিলেন, কোর্টের তরফ থেকে
কোনো দিন আজ অবধি কাউকে কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। আর এখানে কোনো আর নির্বাচন কমিশন মানে আমরা জনগণ, আসলে আমরাই কিন্তু গার্জিয়ান, আমরাই কিন্তু গিয়ে নির্বাচন কমিশনকে বলবো দেখুন এই আমি লিঙ্ক করে দেব, আমি হেল্প করে দেবো নির্বাচন কমিশনকে যে দিস ইজ হাউ আই এম লিঙ্কড টু দিস কান্ট্রি। নির্বাচন কমিশন আমার নাম তুলে দেবে। এবং নির্বাচন কমিশন যদি ইচ্ছে করে আমার নাম বাদ দেয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করছেন, একজন রাজনৈতিক নেত্রী হিসেবে সে সন্দেহ তিনি প্রকাশ করতেই পারেন, সেই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। এবং হতেই পারে যদি নির্বাচন কমিশন দেখা যায় নির্বাচন কমিশন অন্যায় করে অনেক জেনুইন ভোটারকে বাদ দিয়ে দিল, সেক্ষেত্রে এই ভোটে তাঁরা আর ভোট দিতে পারবেন না। কিন্তু তারপরেই আবার তাদের যদি, এবং সেক্ষেত্রে যদি প্রচুর কোর্টে কেস হয় এবং কোর্ট যদি সত্যিই দেখে যে জেনুইন ভোটাররা বাদ গেছে, তখন তাদের নাম আবার উঠে যাবে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতার ডোমেইনের মধ্যে এটা পড়ে। মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করছেন, আমার বিশ্বাস হচ্ছে না যে নির্বাচন কমিশন এরকম কিছু করবে, তার কারণ তাদেরকেও তো কোর্টের সামনে দাঁড়িয়ে আনসারেবল হতে হবে। এবং সবচাইতে সুবিধের যেখানটাতে মানুষ সবচাইতে বেশি আপত্তি করছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার মানুষেরা, সেটা হলো এআই ব্যবহার করা হচ্ছে এবং সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বলেই। কিন্তু সেটাই সবচাইতে ভালো দিক। কোনো মানুষ যে ইচ্ছে মতো তাদের কাজ করছে না, এটা তো কোনো মানুষ যে তাদের মনমানি করছে না, সেটা প্রমাণিত হয়ে যাবে, কোর্টের সামনেও সেটা প্রমাণিত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ধৈর্যও ধরতে হবে এবং হিয়ারিং নিয়ে বিরক্ত হলেও চলবে না, নিজের লিনিয়েজটাকে প্রমাণ করতে হবে। এটা আমার মনে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।